বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা আরও একটি অলৌকিক গল্প শুনছেন। লেখক মনোজ সেনের লেখা ভৌতিক গল্প ইন্দ্রিয়ের ওপারে। এটি প্রথম পর্ব। এককালের বিখ্যাত উকিল চিত্তপ্রসাদ রায় অসন্তুষ্ট মুখ তুলে তাকাতেই আমরা কলরব করে বলে উঠলাম, অনেক দিন পরে আবার আপনাকে বিরক্ত করতে আসছি, কিন্তু রাগ করতে পারবেন না। এমন বর্ষার রাতে যদি আপনার রোমাঞ্চকর জীবনের একটা গল্পই না শুনতে পেলাম, তাহলে এই বাদলার কোনো অর্থই হয় না। রায়মশাই দাবার বোর্ড সরিয়ে রেখে বললেন, ভালো ক্লাবের মেম্বার হয়েছিল, এই বুড়ো বয়সে যে একটু নিশ্চিন্ত মনে দাবা খেলবো তারও উপায় নেই। তা ঠিক আছে, গল্প শুনবেন আপনারা বলছেন যখন, তখন শোনানো যাবে। কিন্তু কিসের গল্প? আমার এই সুদীর্ঘ জীবনে যে কত রকম অভিজ্ঞতা হয়েছে তার তো কোনো সীমা নেই। কি ধরনের অভিজ্ঞতার কথা শুনতে চান বলুন আপনারা। সেরকম যদি কিছু থাকে আমার ভাণ্ডারে তো বলা যাবে। সমীর বলল, আচ্ছা রায়মশাই, আমরা জানি আপনার জীবনে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে, যার মধ্যে কতগুলোই আপনি খুব ভয় পেয়েছেন, কখনো বা পাননি। কিন্তু এমনও কি কোনো কিছু আপনার স্মৃতিতে আছে যা অত্যন্ত সুন্দর কিন্তু আপনাকে আতঙ্কিত করে? রায়মশাই তাঁর বিরল কেশ মাথাটি আস্তে আস্তে ওপর নিচে নাড়লেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আছে। কৌশিকী কানাড়া রাগের নাম শুনেছেন? রাত্রের রাগ আমাদের মার্গ সঙ্গীতের মধুরতম রাগগুলির একটি। এই রাগ আমি শুনতে পারিনি, শুনলে এখনো ভয়ে আমার সর্বাঙ্গ অবশ হয়ে আসে। অবশ্য তার জন্যে কৌশিকী কানাড়া রাগটি দায়ী তা বলা যায় না। দায়ী সেই রাগের সঙ্গে জড়িত একটা ঘটনার স্মৃতি। সেই ঘটনার কথাই আজ আপনাদের বলবো। আজ থেকে প্রায় 50 বছর আগে আমাকে একবার যেতে হয়েছিল অবিভক্ত বাংলার ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের থামল নামে একটা ছোট্ট শহরে। অবশ্য শহর না বলে থামলকে একটা বড় বর্ধিষ্ণু গ্রামই বলা উচিত। কিন্তু শহর বলছি এজন্যে যে ওখানে পাকা বাড়ির সংখ্যা ছিল প্রচুর, পাকা রাস্তা ছিল, দুটো স্কুল ছিল, একটা ছেলেদের আর অন্যটা মেয়েদের, আর একটা কলেজও ছিল, থামল রাজ কলেজ। এখানে গিয়েছিলাম আমি তখন উঠতি উকিল। থামলের জমিদার কুলভূষণ সিংহ রায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন একটা ছোট্ট মামলার তদারকি করবার জন্যে। তার কাছে আমাকে রেফার করেছিলেন আমার সিনিয়র মৃগেন্দ্র বেশ। কুলভূষণ আমি গিয়ে পৌঁছানো মাত্র খুব যত্ন আত্তি করলেন। তারপর আমার থাকার ব্যবস্থা করে দিলেন রাজ কলেজের টিচার্স মেসে। তার একটা কারণ ছিল, তার গেস্ট হাউসে তখন কিছু বাইরের লোক ছিলেন, আর অন্য একটা কারণ, তিনি স্বভাবতই অল্প বয়স বলে আমাকে স্টেটের গেস্ট হাউসের উপযুক্ত বলে বিবেচনা করেননি। তবে যেখানে ব্যবস্থা করে দিলেন সেটা যে খারাপ তা কখনোই বলবো না, বরং আমার কাছে তখন অত্যন্ত ভালো বলেই মনে হয়েছিল। মেষ বাড়িটা ছিল শাস্ত্রমতে 4 তলা, তবে তার মধ্যে প্রথম 2 তলাতেই মেম্বাররা থাকতেন। 3 তলায় ছাদের উপর একটা ঘর ছিল,
আর তার ঠিক ওপরেই আর একটা ঘর ছিল। এই 4 তলার ঘরটায় আবার একটা কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হতো। 3 তলার ঘরটায় আমার থাকবার ব্যবস্থা হয়েছিল। আমি তো ঘর দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বেশ বড় ঘর, 3 দিকে জানলা, কেবল উত্তর দিকটা বন্ধ, কারণ সেই দিক দিয়েই ছিল 4 তলার ওঠার সিঁড়িটা। ঘরটার পূব দিকে প্রকাণ্ড ছাদ, পশ্চিমে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, তার মাঝে মাঝে ঘন গাছপালায় ঢাকা কয়েকটি গ্রাম, আর দক্ষিণে রাজ কলেজের খেলার মাঠ, মাঠের ওপারে শহর। এমন একটা ঘরের কথা আপনারা কলকাতার লোক চিন্তাই করতে পারবেন না। আমি তখন যদিও কলকাতায় থাকি, কিন্তু মূলত আমি গাঁয়ের ছেলে, কাজেই আমি যে অত্যন্ত খুশি হয়ে উঠব তাতে আর আশ্চর্য কি। কলকাতায় হাঁপিয়ে উঠেছিলাম, এখানে এসে যেন নিঃশ্বাস ফেলে বাঁচলাম। মেসের ম্যানেজার সন্তোষ ঘোষাল আমাকে খুব সমাদর করে ডেকে নিলেন। সন্তোষবাবু ছিলেন রাজ কলেজের দর্শনের অধ্যাপক, মধ্যবয়স্ক, হাসি খুশি মানুষ। আমাকে প্রথম আলাপেই তুমি সম্বোধন করলেন। এটা সেই যুগে খুব সাধারণ ব্যাপার ছিল না। অত্যন্ত স্নেহের সম্পর্ক না হলে চট করে একজন নবপরিচিত ব্যক্তিকে কেউ তুমি বলে সম্বোধন করতো না। আসলে সন্তোষবাবু সার্থক নামা একজন লোক। সকলের প্রতি তিনি ছিলেন সন্তুষ্ট ও স্নেহ সম্পৃক্ত। এমন লোকের তত্ত্বাবধানে এসে পড়ে আমিও বেশ আরাম বোধ করলাম। সন্তোষবাবু প্রথমেই আমাকে মেষ বাড়িটা ঘুরিয়ে দেখালেন। প্রকাণ্ড বাড়ি, পূব পশ্চিমে লম্বা, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে 3 তলা পর্যন্ত। প্রথম 2 তলায় দক্ষিণ দিক বরাবর চওড়া বারান্দা সিঁড়ির দুপাশ দিয়ে বেরিয়ে গেছে, তার গায়ে পর পর ঘর। পূব দিকের উইংয়ের ঘরগুলো সিনিয়র প্রফেসরদের, আর পশ্চিম দিকের উইংটা সদ্য পাশ করা ছোকরা লেকচারারদের। আর আমার ঘরটা কিন্তু সিঁড়ির ঘরের লাগোয়া ছিল না, ছিল ছাদের দক্ষিণ পশ্চিম কোণে। আমি সন্তোষবাবুকে জিজ্ঞেস করলাম, ঘরটা এমনভাবে তৈরি কেন? সন্তোষবাবু মৃদু হাসলেন, তারপর বললেন, জমিদারের খেয়াল। ওই যে 4 তলার ঘরটা দেখছো, ওখানে থাকেন কুলভূষণ বাবুর ছোট ভাই রঙ্গলাল সিংহ রায়। ভদ্রলোক গান পাগল মানুষ, জমিদারিতে মন নেই, রাজ কলেজে শাস্ত্রীয় সঙ্গীত শেখান আর ওই ঘরে বসে সাধনা করেন। মাথায় কিঞ্চিৎ ছিট আছে, তবে সে দেখতে গেলে তো ওদের সমস্ত পরিবারটিকেই ছিটগ্রস্ত বলতে হয়। আমি আশ্চর্য হয়ে বললাম, আপনাদের কলেজে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ছাত্র হয়? মানে মফস্বল স্বর বলে কথা। সন্তোষবাবু বললেন, তা হয়। শাস্ত্রীয় সঙ্গীতে পূব বাংলায় ইন্টারেস্টের তো অভাব নেই। এদিক থেকে বেশ কিছু বড় বড় শিল্পীও তৈরি হয়েছে। আলাউদ্দিন খাঁ সাহেবই তো পূব বাংলার লোক, কাজেই কিছু জেনুইন ছাত্র কখনো কখনো জুটে যায়। আর তাছাড়া কিছু খয়ের খাঁ আছেন, জমিদার বাবুদের খুশি করার জন্যে ছেলেকে গান শেখাতে পাঠান। তাদের সংখ্যায় বেশি অবশ্য। আমি বললাম, বাহ, ভালোই হলো, রঙ্গলাল বাবুর সঙ্গে আলাপ করা যাবে। শাস্ত্রীয় সঙ্গীতে আমারও কিছু অনুরাগ আছে। সন্তোষবাবু হাত মুড়ে বললেন, সে হওয়ার জন্যেই আলাপ করতে চাও তো কলেজে যেতে হবে। এখানে
ওনার সাধন মন্দিরে কোনো বাইরের লোকের প্রবেশ একদম নিষেধ। কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে এই ভয়। আরে ওই জন্যেই তো 4 তলার ওই কুঠুরিটা তৈরি করালেন। প্রথমে তো ও ঘরটা ছিল না, উনি আগে তোমার এই ঘরেই থাকতেন। কিন্তু মেসের লোকেরা ছাদে এসে গল্প গুজব করত, কেউ কেউ আবার জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারত। তাতে ওর খুব অসুবিধা হতো। তাই এখন এমন কায়দার ঘর করেছেন যে পাখি না হলে কারোর পক্ষেই জানলা দিয়ে উঁকি মারা সম্ভব নয়। আর গভীর রাতে ওই সরু কাঠের সিঁড়ি পেয়ে ওর দরজায় টোকা দেওয়ার মতো মারাত্মক শখও বোধ হয় কারণ নেই। আমি জিজ্ঞেস করলাম, গভীর রাতে কেন? সন্তোষবাবু বললেন, উনি তো গভীর রাতেই ঘরে আসেন, কলেজেই থাকেন রাত 7টা সাড়ে 7টা পর্যন্ত। তারপর বাড়ি যান, মানে জমিদার বাড়ি। সেখান থেকে খাওয়া দাওয়া করে এখানে শুতে আসেন যখন তখন অনেক রাত। কিন্তু মজা কি জানো, উনি যে কখন শোন সেটা আমরা আজ পর্যন্ত বের করতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, তার মানে? সন্তোষবাবু বললেন, মানে সারা রাতের মধ্যে যখনই ঘুম ভাঙে শুনি ওর ঘর থেকে কোনো না কোনো যন্ত্রের মৃদু সুর ভেসে আসছে। সমস্ত দরজা জানলা বন্ধ করে বাজান যাতে কারোর বিরক্তি না ঘটে, তবুও তো শোনা যায়। তাই বলছিলাম মাথায় ছিট আছে। কোনো সুস্থ মস্তিষ্কের লোক দিনের পর দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে? আবার তো বাপু পাক্কা 8 ঘন্টা ঘুম না হলে পরদিন কলেজে লেকচারের বদলে শুধুই হায়। সন্তোষবাবুর কথায় একটা কথা বুঝতে পারলাম যে একটি বিচিত্র লোকের সান্নিধ্যে আমাকে এরপর কয়েকটা দিন কাটাতে হবে। প্রথম দিন অত্যন্ত ক্লান্ত ছিলাম, কাজেই বিছানায় শুতে না শুতেই ঘুম যখন ভাঙল তখন ভোর হতে খুব বাকি নেই। আকাশ অন্ধকার বটে, কিন্তু প্রথম আলোর চরণধ্বনি শোনবার প্রত্যাশায় নিদ্রিত পৃথিবী যেন আস্তে আস্তে জেগে উঠছে, সেটা অনুভব করা যায়। আর তখনই শুনলাম রঙ্গলাল বাবুর ঘর থেকে ভেসে আসা এসরাজের মৃদু গুঞ্জন। পরিচিত রাগ আশা করি, কিন্তু কি চমৎকার হাত! দেহ মন যেন এক প্রশান্ত আনন্দে ভরে গেল। আমি বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে ছাদে চলে এলাম। দূর দিকে তখন খুব সামান্য রঙের ছোঁয়া লেগেছে। 2-1টা পাখি ডাকতে আরম্ভ করেছে। সেই নির্জন নিশা বসানের মধ্যে আশাবতীর সুরে আপ্লুত হয়ে আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে থাকলাম। যখন সুর থেমে গেল তখনও তার রেশ কাটল না। আমি যেমন দাঁড়িয়েছিলাম তেমনিই দাঁড়িয়ে থাকলাম। চমক ভাঙল কাঠের সিঁড়িতে একটি পদশব্দে। আমি মুখ তুলে রঙ্গলাল বাবুকে দেখলাম। রঙ্গলাল সার্থক নামা ব্যক্তি। অমন টকটকে গায়ের রং বাঙালির মধ্যে এর আগে বা পরেও আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু ভদ্রলোককে খুব একটা সুপুরুষ বলা চলে না, মোটামুটি রোগাই বলা চলে। মাথা জোড়া টাক, কেবল 2 কানের পাশে একগুচ্ছ করে চুল, গর্তে বসা ছোট ছোট চোখ, চাপা নাক আর লাল টুকটুকে মোটা মোটা ঠোঁট। দেখলে মনে হয় যেন লিপস্টিক লাগানো। এক কথায় দেখলে খুশি হয়ে ওঠার মতো চেহারা নয়। কিন্তু সেদিন সেই সময়ে
আমার ভদ্রলোকের চেহারার কথা একবারও মনে হয়নি। একটু আগেই যে অসাধারণ সুর শুনলাম, তার শিল্পীকে চোখের সামনে দেখে আমার মনে একটা গভীর শ্রদ্ধার ভাব এলো। আমি দুহাত তুলে তাকে নমস্কার করলাম, কিন্তু রঙ্গলাল প্রতি নমস্কার করা দূরস্থান কেমন একটা অদ্ভুত ভ্রুকুটিতে আমাকে অভিষিক্ত করে তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। সেটা বিরক্তি না ভয় বুঝতে পারলাম না।